This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে দুপুর 2টো মানেই আপনারা জানেন নিউজ অ্যাট 2। নিউজ অ্যাট 2তে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আর আজ শুরুতেই বাংলাদেশের কথা না বললেই নয়। শান্ত বাংলাদেশ সীমান্তে অশান্তি পাকানোর একটা গভীর ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, গভীর ষড়যন্ত্র বললে বোধহয় কম বলা হবে। তার কারণ বাংলাদেশের ঘোলা জলে ফায়দা তুলতে নেমে পড়েছে পাকিস্তান এবং চীন। পাক সীমান্তের ধাঁচেই জঙ্গি উস্কানি এবং অনুপ্রবেশের ছক। বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারী ঠেকাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএসএফ চ্যালেঞ্জ জানাতেই পাচারকারীরা অনুপ্রবেশকারীরা হামলা করেছে। আর পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। এক পাচারকারীর মৃত্যুর খবর আমরা পাচ্ছি। অনুপ্রবেশকারী হামলায় এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন। মৃত পাচারকারীর বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে বলে জানা যাচ্ছে। দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএসএফ। পাক সীমান্তেও একই ধাঁচে বারবার অনুপ্রবেশের চেষ্টা চলে। জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করার ছক পাকিস্তানের। ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের? এ আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামরিক শক্তিতে কয়েক যোজন পিছিয়ে থাকা বাংলাদেশে এত শক্তি আসছে কোথা থেকে? ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই কি তাহলে ঢাকাকে ইন্ধন যোগাচ্ছে? এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সরাসরি রাজার সঙ্গে কথা বলবো। তবে পরিস্থিতি যা, তাতে একটার পর একটা প্রশ্ন এই মুহূর্তে মাথা চাড়া দিচ্ছে। উচ্চ পর্যায়ের বৈঠক পরিস্থিতি আঁচ করেই সে বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে? শান্ত বাংলাদেশ সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। তিনি আমার সঙ্গে রয়েছেন এবং তার কাছ থেকে রাজাগোপাল বাবু আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি যা আঁচ আমরা পাচ্ছি, একজন বিশেষজ্ঞ হিসেবে খুব সাধারণ মানুষের জায়গা থেকে যদি এ প্রশ্ন রাখি, কি ভবিষ্যৎ উকি মারছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যা লেটেস্ট আপডেট এবং যা হতে চলেছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যারা এই মুহূর্তে শাসক আছে, দে আর ইন এ হ্যারি। তারা খুব তাড়াহুড়ো করতে চাইছে, কেননা তাদের কাছে একটা ডেডলাইন আন্তর্জাতিক ডেডলাইন বলা যেতেই পারে, যে 20শে জানুয়ারি ডেডলাইন। আমেরিকার যিনি বসবেন, হ্যাঁ, তার প্রতি ভয়, তার আসার আগে পর্যন্ত যা করে দেওয়া যায় এবং যে লক্ষ্যের পথে চলছে তালিবানাইজেশন। আমরা দেখেছি সারা বাংলাদেশ জুড়েই যে ফতোয়া জারি হচ্ছে এবং যে প্রসেস দীর্ঘদিন ধরে চলছে, সেখানকার যে সংখ্যালঘু শূন্য করো, হিন্দু শূন্য করো, সেই দিকেই তারা এগোচ্ছে এবং তারা মনে করছে এখন যে সরকার আছে তাকে সাথে নিয়ে যত দ্রুততার সঙ্গে, এখন 8% হিন্দু আছে এবং 1% আছে অন্যান্যরা, এদেরকে যত শীঘ্র সম্ভব সেদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, বিতরণ করো, ভয় দেখিয়ে দাও। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। কেননা ট্রাম্প এসে গেলে কি হবে আমরা জানি না, ট্রাম্পের সঙ্গে কারা বন্ধুত্ব করবেন তারাও জানে না। একটা ভয়ের বাতাবরণ রয়েছে, ভয়ের একটা ভাবনা রয়ে গেছে। তাই দেয়ার ইন এ হ্যারি, যত তাড়াতাড়ি পারে তারা করতে চাইছে। রাজাগোপাল বাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেই ভয়ের কথা উল্লেখ করলেন, সেই গুরুত্বপূর্ণ ভয়ের কিছু ছবি দেখানো প্রয়োজন দর্শকদের। আমি আপনার কাছে আরো একবার আসছি। যুদ্ধবাজ হওয়ার এই চেষ্টা কেন হঠাৎ, এ প্রশ্ন যখন উঠছে, সীমান্তে তুরস্কের ড্রোন উড়িয়ে ইউনুস প্রশাসন কি বার্তা দিতে চাইছে বা চাইলো, সেটাও আমি জানতে চাইবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের কাছে। স্পর্শকাতর এলাকায় আপনারা যে ছবি দেখছেন, TB2 ড্রোন উড়িয়ে কাদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছে বাংলাদেশ বা কাদের মনোবল ভাঙার চেষ্টা করছে বাংলাদেশ আমরা জানি না। প্রশ্ন রাখছি, তুরস্কের এই ড্রোন রীতিমতো হামলা চালাতে পারে। শক্তিধর ভারতকে ড্রোন নামানোর প্ররোচনা দিচ্ছে কি ঢাকা? ভারত যুদ্ধ চায়, লাগাতার এই অপপ্রচার বাংলাদেশের কট্টরপন্থীদের মধ্যে রয়েছে। দেশে প্রবল অনটন, তবুও কেন বাংলাদেশের যুদ্ধের লম্ফঝম্প? এই প্রশ্ন আমরা তুলছি। আমি আরও একবার যাব রাজাগোপাল বাবুর কাছে। এই ড্রোনের ছবি আপনাদের দেখালাম, রাজাগোপাল বাবু আপনিও নিশ্চয়ই দেখলেন। এই ড্রোন উড়িয়ে কি বার্তা দিতে চাইছে বলে আপনার মনে হচ্ছে? তার কারণ বারবার ভারত কিন্তু বন্ধুতাই দেখিয়ে গিয়েছে, কিন্তু ভারতকে যদি কিছু বার্তা দিতে চায় তাহলে ভারত কিন্তু সেই জায়গা থেকে কতটা শক্তিধর সেটা গোটা পৃথিবী জানে। আপনার কি মনে হচ্ছে?
দেখুন, ওদের এইসব দর্শনের উদ্দেশ্য হচ্ছে যে মৌলবাদীদের একটা বার্তা দেওয়া যে দেখো আমরা পিছিয়ে নেই, আমরা ভারত কিছু করতে পারছে না, আমরা করছি। একটা দৌড় উড়িয়ে তাদেরকে হয়তো বার্তা দিচ্ছে যে আমরা শক্তিশালী। আবার একই সঙ্গে তারা ভারতকে উত্তক্ত করতে চাইছে। একটা দৌড় উড়িয়ে হ্যাঁ ভারত যাতে কিছু গোলাবর্ষণ করে সীমান্তে বা কিছু, এটাকেই কাজে লাগাবো, দেখো ভারত এতগুলি করেছে, হ্যান করেছে। ভারতকে যতটা বলা যায় উত্তক্ত করা যায় এবং ভারতকে বাধ্য করতে চেষ্টা করছে যে কিছু অ্যাকশন নেই, কিছু অ্যাকশন নেই, সেটাই করার চেষ্টা করছে। কিন্তু ভারত কিন্তু নিরুত্তাপ হয়ে আছে। সে জানে বাংলাদেশের সঙ্গে অহেতুক ঝগড়াঝাটি করে যে হ্যাঁ একটা মানে বাঘ যদি তাকে যদি বিড়াল কামড়াতে আসে, বাঘের কি কাজ হবে? তুমি বিড়ালটাকে মারবো? তা তো নয়। তাই সুতরাং তাকে খেলাচ্ছে। সুতরাং কিন্তু মুশকিলটা হচ্ছে এই অবস্থায় কিন্তু অসহায় যে সমস্ত হিন্দুরা আছেন তারা বিপন্ন বোধ করছেন। সেইগুলোকে কি করে রক্ষা করা যায়, তাদের প্রাণ সম্পত্তি মন্দির কি করে রক্ষা করা যায়, সেটা এখন প্রধান দায়িত্ব। এই ড্রোন ফোন নিয়ে পারদর্শী বলা উচিত, ড্রোনটা আমরা পেয়েছি, কোথা থেকে পেয়েছি, পাকিস্তান বাংলাদেশ সরকারকে জানানো উচিত। এবং একই সঙ্গে 9 তারিখে যে মিটিংটা আছে আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। সেখানে খালি বললাম দুটো দেশের কোঅপারেশন, হ্যান্ড কোঅপারেশন, 10টা চুক্তির কথা বললাম, ভবিষ্যতে হবে, সে আগে হয়েছে, এইসব বলে রাজাগোপাল বাবু, এই যে মিটিংটা রয়েছে, এই মিটিংটা কি এই মিটিং শুরু হওয়ার আগে যেদিকে পরিস্থিতি জল গড়াচ্ছে, আপনার কি মনে হয় কোনো রকম ভাবে মিটিং করার জন্য যে আবহ, যে পরিবেশ, যে পরিস্থিতি দরকার, সেটাকে সামহাও একটু ঘেটে দেওয়ার চেষ্টা? না দেখুন, ভারত তো অত্যন্ত মাথা ঠান্ডা করে কাজ করছে। ঠিক। সুতরাং যে ড্রোন ফোন পাঠিয়ে ভারতের যে মাথা গরম হবে সেটা কোনো ব্যাপার নয়। সে ভারত নিশ্চয়ই সেখানে গিয়ে বলুক। আমার বক্তব্য হচ্ছে ভারত গিয়ে বলুক, এই তথ্যগুলো তাদের নিচে নিশ্চয়ই আছে হাই কমিশনের মাধ্যমে, বর্ণমাধ্যমে কোন কোন মন্দিরে অ্যাটাক হচ্ছে, কোন কোন জায়গায় সেখানকার হিন্দুরা বা সংখ্যালঘুরা বিপন্ন বোধ করছেন, এই সমস্ত তথ্য, এবং কোন কোন আতঙ্কবাদী ভারত বিদ্বেষ ছড়াচ্ছে তার ডিটেলস লিস্ট নিয়ে ভারত যেন বাংলাদেশ সরকারকে জানায়। এইগুলো আমাদের কাছে তথ্য আছে, ভারত তো জানিয়েছে। আমাদের পররাষ্ট্র দপ্তরের যিনি স্পোক্স পারসন তিনি বলছেন আমাদের কাছে ডকুমেন্টেড এভিডেন্স আছে, সেইগুলো নিয়ে বাংলাদেশের কাছে দিক, বাংলাদেশকে বলুক। আমরা আশা করবো যত দ্রুত সম্ভব তোমরা অ্যাকশন নেবে। আর তোমরা যদি না পারো আমাদের বলো, আমরা শান্তি, আমাদের এখন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা শান্তি বাহিনী দিতে প্রস্তুত আছি। আমি আপনার কাছে আসছি। কয়েকটা পরিসর তৈরি হয়েছে, কয়েকটা ক্ষেত্র, সেই বিষয়গুলো আমরা দর্শকদের উল্লেখ করাচ্ছি। আরও একটা বিষয় এরকম, বাংলাদেশে এই যে অস্থিরতা, উত্তরবঙ্গের চিকেন স্নেক নিয়ে নতুন করে কেন্দ্র ভাবছে। তার কারণ করিডর ঘিরে নেপাল, বাংলাদেশ, ভুটান সীমান্ত আর ওই 3 দেশকে ভিত্তি করে চীনের আগ্রাসী মনোভাব চিন্তা বাড়াচ্ছে। গুরুত্বপূর্ণ এই অংশে কি নজর ভারতের শত্রুপক্ষের? শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং চোপড়া, ইসলামপুরের কিছু অংশ চিকেন স্ন্যাকের মধ্যে পড়ে। আপনারা জানেন ওই অংশে উত্তেজনায় মদত দিয়ে স্বার্থ সিদ্ধির চেষ্টা কি প্রতিবেশী রাষ্ট্রের? ঠিক এই প্রশ্ন নিয়ে আমি আরও একবার রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, আপনার কি মনে হয় চিকেন স্ন্যাক সংক্রান্ত এই ইস্যুটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ দেখুন, চিকেন নেক যেটা অংশটা ওইটা রয়েছে, স্বাভাবিকভাবেই ওই জায়গাটা দখল করতে পারলে মানে বা সেখানে যদি উগ্রবাদী ছড়িয়ে দেওয়া যায়, ডেমোগ্রাফিক্যালি এমন একটা পরিস্থিতি আছে সেখানকার কিছু মানুষের কাছে তারা ভারত বিদ্বেষীরা মনে করছে খুব দ্রুত চলে যাওয়া যেতে পারে। তাই চিকেন নেকের যে কথা বলা হচ্ছে, যে মানে চিকেন মুরগির যে ঘাড় ছোট্ট একটু অংশ যেভাবে রয়েছে, অর্থাৎ এইটাকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, ভারতবর্ষের পুরো নর্থ ইস্টটা ভারত থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে থাকবে। এইটাই তাদের স্বপ্ন অ্যাকচুয়ালি। তাই সেই জায়গাটা থেকে কি করে আমরা অস্থিরতা ছড়াবো যাতে করে পুরো নর্থ ইস্ট একেবারে পুরো কাট আপ হয়ে যায় ভারত থেকে, এইটা হচ্ছে লক্ষ্য। এইটাই লক্ষ্যেই তারা এগোতে চাইছে। এখন ভারত সরকার নিশ্চয়ই এটা অবগত আছেন এ ধরনের ভাবনা চিন্তা। বিকল্প কি করা যায় এখনো পর্যন্ত তারা কিছু করেনি। চিকেন নোককে বাইপাস করে অন্য জায়গায় দিয়ে কি করে, সেটা ভাবা হয়েছিল বাংলাদেশ দিয়ে আমরা যদি কিছু কানেক্টিভিটি করতে পারি। এখন দেখা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আপনি যেটা বললেন খুব চিন্তার প্রশ্ন, এই চিকেন নেকটাকে এ করার জন্যই বাংলাদেশের যে আন্দোলনটা করছে, এই যে তাকে বলে ভারতের আধিপত্য, অর্থাৎ ভারত চিকেন নেককে বাইপাস করার জন্য যে ভাবনা চিন্তাগুলো করছিল সেগুলোকে পুরো ধূলিসাৎ করে দিয়েই এখন আবার চিকেন নোকের দিকে নজর তাদের পড়েছে। চীন থাকতে পারে এইসব জায়গায়। বুঝতে পেরেছি, মানে কনসিয়াসলি একটা বিব্রত করার, একটা প্ররোচনা দেওয়ার একটু চেষ্টা। বিশেষ করে আপনি যে শব্দটা বললেন সব থেকে ইম্পর্টেন্ট, সেখানে প্রাসঙ্গিক, উত্তক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় তারা খুব সহজে সফল হবেন না, এটা আমরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি। ধন্যবাদ রাজাগোপাল বাবু। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বারবার ভারতকে বিব্রত করার চেষ্টা হলেও ভারত সেই শান্তির পরিস্থিতি বজায় রাখতে পারে, এবং তার কারণ ভারত জানে ভারতের কাছে কি আছে, ফলে ভয় ভারত পায় না। তবে হ্যাঁ,
আগে যেরকম মিত্রতা দেখিয়েছিল সেই মিত্রতার বাতাবরণ ভারত বজায় রেখেছিল অতীতেও। ভুলে যেতে পারে কেউ বা কারা, কিন্তু ভারতের কাছে ভারত অকৃতজ্ঞ নয়। দরকার পড়লে ভারত আবারও বন্ধুতা দেখাবে সেই পথে, কিন্তু ভয় দেখানো চলবে না। পদ্মাপাড়ে কট্টরপন্থীদের যে রক্তচক্ষু, সেটা নিয়েই কথা বলছিলাম। অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে ঠিকই। হাসিনা সরকার, হাসিনা দেশ ছাড়ার পর সেখানে একজনের পর একজন জঙ্গি নেতার জেল মুক্তি হয়েছে আমরা জানি। ঢাকায় আইসিসের পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছে, হামলার হুঁশিয়ারি শোনা গিয়েছে। একটার পর একটা এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে জঙ্গিরা কতটা মাথা চাড়া দিয়েছে। জামাতুল মুজাহিদিন, কায়দাতুল জিহাদ, তাদের স্লিপার সেল সক্রিয় বাংলায়। অস্থিরতার আবহেই এনআইএ অধিকর্তা এবং রাজ্যের ডিজির বৈঠক, সে বৈঠকে বিষয়গুলো উঠে আসে। বাংলাদেশের অভ্যন্তরে কট্টরপন্থীদের বারবার যুদ্ধের হুঁশিয়ারি কেন, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। ভারত বিরোধী কোন দেশের চিত্রনাট্যে গলা মেলাচ্ছে কট্টরপন্থীরা? ভারত বিরোধী কোন দেশের চিত্রনাট্যে গলা মেলাচ্ছে কট্টরপন্থীরা, এই প্রশ্ন উঠছে। এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে, ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, চীনের সাথে হাত মিলিয়েছে। এবং তারা নাকি ওখানে যারা হিন্দু রয়েছে, মাইনরিটি রয়েছে, তাদের উপরে অত্যাচার তো চালিয়ে রয়েছে। ওরা ওখানে পুরো ক্লেনজিং, এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে, একরকমের তালিবান শাসন, সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা, এ বিষয়ে চুপ ফোর্ট উইলিয়ামের সেনাকর্তারা। ফোর্ট উইলিয়াম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পিএমও, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক এ ব্যাপারে কোনো সবুজ সংকেত এখনো দেয়নি। এবার 50তম বর্ষে পা দিচ্ছে বিজয় দিবসের অনুষ্ঠান। প্রতি বছরই দেখা যায় অন্তত 3 থেকে 4 দিন ধরে পালিত হয় এই বিজয় দিবস, কিন্তু চলতি বর্ষে শুধুমাত্র 16ই ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু এবং শেষ হবে বলে জানা যাচ্ছে। একদিন এখনো পর্যন্ত এই তথ্যই পাওয়া যাচ্ছে, বিষয়টি জানা যাচ্ছে। I said we will let you know. I said we will let you know. 53তম মুক্তিযুদ্ধের বিজয় দিবস, সেই বিজয় দিবসে কি আদৌ মুক্তিযোদ্ধা বা তাদের পরিজনরা ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে আসবেন? আদৌ কি বাংলাদেশের সক্রিয় সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছাবেন এই অনুষ্ঠানে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন নিয়ে কিন্তু অনুষ্ঠান হতে চলেছে আগামী 16ই ডিসেম্বর। মূলত মুক্তিযুদ্ধের যে সাংবাদিক বৈঠক, সেখানে ফোর্ট উইলিয়ামের সেনা কর্তাদের বক্তব্যে সব কিছু বিষয় নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেল, কারণ তারা যেটা জানালেন এই বিষয়ে পরবর্তীকালে জানানো হবে। কিন্তু অতীতে দেখা গিয়েছে যখনই মুক্তিযোদ্ধারা এসেছেন তার অন্তত 1 থেকে 2 সপ্তাহ আগে এ ব্যাপারে ফোর্ট উইলিয়ামের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, কিন্তু এবার তা হচ্ছে না। মূলত ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, প্রধানমন্ত্রী দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক এমনকি বিদেশ মন্ত্রক থেকেও এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তথ্য আসেনি। বাংলাদেশের তরফেও নির্দিষ্ট করে জানানো হয়নি প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে। সব মিলিয়ে ধোঁয়াশা যেই থাকলো তা নিঃসন্দেহে মনে করছে কূটনৈতিক মহল। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ফোর্ট উইলিয়াম।